experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। পারফেক্ট ফ্যামিলি। মিহির সাথে কথা বলায় ব্যস্ত থাকায় আহিস মনিরার মনোভাব সম্পর্কে একটুও টের পেল না। শাশুড়ির হাতের ছোঁয়ায় ঘর থেকে বের হলো মনিরা। সালেহা বেগম হাসছেন। মনিরা লজ্জায় মাথা নিচু করে নিল। ছি ছি, কী ভাবছে? দুগাল রক্তিম হতেই সালেহা বেগম শব্দ করে হেসে উঠলেন। মনিরা কানে ফিসফিস করে বললেন, মনকে আর কি লাভ নেই, যা হচ্ছে হতে দাও। নীলাচলের বাইরে একটা ছিন্ন ভিন্ন খণ্ড অখণ্ড পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত। বাহ্যিক দৃশ্য দেখে নাক ছিটকালে অভ্যন্তরীণ সৌন্দর্য থেকে বঞ্চিত হতে হবে। নীলাচল হয়তো মনুষ্য জাতির এক অদ্ভুত রহস্যের প্রতীক। এই যে মানুষের বাহ্যিক দিক থেকে বিচার করে অনেকেই ভুল মানুষকে নিজের সাথে জড়িয়ে ফেলে, আবার অনেকেই সঠিক মানুষের কদর করতে পারে না। নীলাচল ছিন্ন ভিন্ন পাহাড়ের অভ্যন্তরে মানুষের সুশ্রী সরল মনের মতোই প্রশান্ত ধরে রেখেছে। কোথাও বিস্তীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরির আঁকাবাঁকা রাস্তা, কোথাও পাহাড়ি পাড়া, উপজাতিদের সরল বসবাস, আর তার সঙ্গে রয়েছে রূপালী নদী, শিল্পীর আঁকা ছবির মতোই জীবন্ত বাসভূমি। রূপকথার রাজ্যে যেমন প্রকৃতি মায়া উপচে দেয়, এই পাহাড়ি পাড়াগুলোতেও যেন একরাশ মায়া উপচে দিয়েছেন বিধাতা। ভোরের মেঘেরা যখন খেলতে খেলতে লুকিয়ে পড়ে সূর্যের আগমনে, মেঘহীন পরিষ্কার আকাশ তখন নীলাচল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। খোলা চোখে অনায়াসেই উপলব্ধি করা যায় সমুদ্রের উচ্চাটন। বারংবার তীরের বুকে ঝাঁপিয়ে পড়া বিশাল বড় নারিকেল গাছগুলোর হাওয়ার সাথে পাল্লা দিয়ে নেচে ওঠা। পাখি যেমন আকাশে ডানা মেলে পুরো বিশ্ব ঘুরে বেড়ায়, সৌন্দর্য উপভোগ করে, সঙ্গী খোঁজে, খাবারের খোঁজ করে, তেমনি পাখির চোখে পুরো বান্দরবন শহরকে ডেকে নিচ্ছে আফিফ। সৌন্দর্যের খোঁজে, মুগ্ধতার খোঁজে চোখ ঘোরাচ্ছে বারবার। বরাবরের মতোই হাতে রয়েছে ছবি তোলার কৃত্রিম যন্ত্রটি। কামিনী বেগম আফিফের মতো উন্মাদ হয়নি, সরল চোখে প্রকৃতির দুর্বোধ্য রহস্য খোঁজ করছেন। বেলা বেশ বাড়তেই আফিফ মাকে তাগদা দিয়ে বলে, আম্মু চলো, আরো অনেক কিছু দেখার বাকি আছে। কামিনী বেগম হ্যাঁ না কিছুই বললেন না। ছেলের পিছু পিছু হাঁটতে থাকেন। বসের ইশারা পেয়ে জিয়াউলও পিছু নেয়। মনটা বেশ খারাপ। বড় স্যার ঝেড়েছে ভীষণ। অবশ্য ভুল তারই, সে কেন মেয়েদের সামনে কথা বলতে পারে না? কাল যদি একটা ধমক দিয়ে কয়েকটা কথা শোনাতো, তার কি এক্সট্রা টেনশন করতে হতো? হতো না। মনে মনে পণও করে নিয়েছে সে, এরপর মেয়েটার সাথে দেখা হলে হিন্দিতে দুটো গালি দিবে। আবার ভাবে হিন্দি বুঝে ফেললে তাকে কেলানি খেতে হবে। শেষমেশ ঠিক করেছে কোরিয়ান ভাষায় 3টে গালি দেবে, দিয়েই ছাড়বে। নিজের ভাবনায় ব্যস্ত জিয়াউল ভাবনায় ফাটল ধরল কারো শক্তপোক্ত পিঠে ধাক্কা খাওয়ায়। থতমত খেয়ে উপরে চাইতেই বসের রক্তচক্ষু দেখে ভরকে যায় সে। ঢোক গিলেই কামিনী বেগমের দিকে একবার তাকে মাথা নিচু করে নেয়। আফিফ রাগটাকে হজম করতে পারে না। শক্ত হাতে জিয়াউলের বাহিতে চাপট দিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, আমি না দাঁড়ালে পাহাড়ের বুকে তোমার নামটাও খোদাই হয়ে যেত। লেখা থাকতো, ঘুরতে এসে ভাবনায় নিমজ্জিত এক যুবক পাহাড়ের বুকে জীবন বিসর্জন দিয়ে নীলাচলকে করেছে সমৃদ্ধ। তখন মানুষ স্পটটাকে নীলাচল নয় জিয়াচল বলেই চিনত। আহাম্মক কোথাকার। জিয়াউল যেন নিজের মৃত্যু কল্পনা করে মানুষের মুখে মুখে আফসোসের সুরেও কল্পনা করে ফেলল। মাথা ধরে চিৎকার করে বলে উঠল, না, এও হতে পারে না। আমি বাঁচতে চাই 100 বছর। উপজাতি মেয়েকে বিয়ে না করা পর্যন্ত আমার কিছু না হোক। আমিন। কামিনী বেগম খিলখিল করে হেসে দিলেন। আফিফের রাগ চরমে পৌঁছালেও মায়ের হাসি মুখ দেখে কিছু বলল না। গম্ভীর মুখে হাতে ধরল মায়ের হাত ধরেই। জিয়াউল মাথা চুলকে নিজের গোষ্ঠী উদ্ধার করতে করতে হাঁটছে। প্রথমবারের মতো ভুল এবার করেনি। প্রতিটা ঘাসের সংখ্যাও যেন গুনছে সে। এমনভাবে পরখ করে হাঁটছে ঘুমে বিভোর আফরা মীরা। দুটো মানুষ একই বিছানায় ঘুমিয়েছে, অথচ কারো শরীরের সাথে একটু স্পর্শও লাগেনি। বিছানায় গোছালো এলিয়ে রাখা শরীর দেখে মনে হচ্ছে মাঝখানে কোনো অদৃশ্য দেয়াল দুজনকে দুদিকে আলাদা করে রেখেছে। মাঝখানে রাখা ফোন মিনিট 2 হবে বেজ চলছে। কারো স্মরণের বার্তা পৌঁছে দিচ্ছে ফোনের মালিককে। তবে ফোনের মালিক যে ঘুমে। অপর পাশের মানুষটি বিরতিহীন ফোন দিয়েই যাচ্ছে।
ঘুম হালকা হয়ে আসে মীরার। চোখ খোলে না, শব্দ অনুসরণ করে হাত বাড়ায় ফোনের দিকে। আন্দাজে আঙুল ছুঁয়ে কানে ধরতেই অপর পাশ থেকে গম্ভীর সুরে ভেসে আসে, কেউ যখন লাগাতার ফোন দেয় ধরে নিতে হয় গুরুতর কিছু। মস্তিষ্ক ছোট হয়ে গেছে নাকি? কণ্ঠ চিনতে অসুবিধা হয় না মীরার। ফট করে চোখ খুলেই কান থেকে ফোন নামিয়ে দৃষ্টি ফেলতেই কিছুটা অবাক হয়। পাশে তাকায়, আফরা এখনও ঘুমে। তার ফোন নয়, এটি আফরার ফোন। রিংটোন এক হওয়ায় বরাবরের মতো ভুল করেছে। কিছুটা হাসলো মীরা, নাটকীয় ভঙ্গিমায় বলে উঠল, দুঃখিত জনাব, আপনি যাহাকে ফোন দিয়া উক্ত কথাটি বলিলেন তিনি ঘুমে বিভোর থাকায় শ্রবণ করিতে পারেননি। অনুগ্রহ করিয়া আমাকে বলিলে আমি কৃতার্থ হইব এবং আপনার গুরুতর বার্তাটি তাহার কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব পালন করিয়া ধন্য হইব। অন্য সময় হলে হয়তো আদিল তর্কে যেত, তবে সেই রকম পরিস্থিতি বা মনোভাব এখন নেই। তবুও কি সে ছেড়ে দেওয়ার পাত্র? নিজেও নাটকীয়তা বজায় রেখে বলল, আমি আপনার কাছে ফোন দিয়েছিলাম জানাবা। আপনি আপনার ফোন না তুলিতে পারিলেও আপনার সঙ্গীর ফোন তুলিতে পারিয়াছেন, যার জন্য কৃতার্থ হলাম। অনুগ্রহ করিয়া নাদিয়া কোথায় কি করছে খবরটি আমাকে জানাইবেন। রমণী হয়তো মদ খাইয়া মাতাল হইয়া এখনো বিছানায় পড়িয়া রইয়াছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, দায়িত্বটি যথাযথ পালন করিলে ধন্য হইব। খট করে কল কেটে দিল আদিল। মীরা শব্দ করে হেসে উঠল। এই হাসি স্বচ্ছতার ইঙ্গিত দেয়। ঘুম ঘুম চোখে মীরার হাসি উপভোগ করে আফরা। ঘুম থেকে উঠেই নির্ভেজাল সুশ্রী হাসি দেখে হৃদয় তার শক্ত খোলস ছেড়েছে। হুট করেই গোছালো বিছানা অগোছালো করে মীরার বুকে মুখ গুজে শুয়ে পড়ে সে। ভীষণভাবে চমকায় মীরা। চোখ তার বৃহৎ গোলাকৃতি হয়ে বেরিয়ে আসার উপক্রম। আফরা চোখ বন্ধ করেও মীরার রিয়াকশন বুঝতে পারে। হেসেই এলোমেলো গলায় বলে, চোখ ছোট কর, চোখ ছাড়া তোকে ভীষণ বাজে লাগবে। এত অবাক হওয়ার কিছু হয়নি। থেমে যায় আফরা। লজ্জা লাগছে খানিক। মীরা খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয়। দুহাত প্রসারিত করে আগলে নেয় শক্ত করে। আফরা আবারও বলে ওঠে, সারা পৃথিবী একদিকে আর তুই অন্যদিকে। আমি তোকেই বেছে নেব মিরু, হোক না সেটা অন্ধকারে ঠাসা কোনো গহ্বর। মীরার চোখ কেমন ভিজে আসতে চায়। আবারও ইমোশনাল হয়ে যাচ্ছে সে। মেয়েটা আজ প্রথম তাকে খোলামেলা ভালোবাসা দিল। কতদিন পর সে মেয়েটার আদর মাখা বুলি শুনতে পাচ্ছে। চোখের কার্নিশে জল লুকোচুরি খেলে। নিঃশ্বাসের দমকে শরীর কেঁপে ওঠে মীরার। আমরা বুঝতে পারে তড়িঘড়ি করে মীরার বুকে থেকে উঠে তেজি দৃষ্টিতে মীরার চোখের দিকে তাকায়। জল লোকাতে পারে না মীরা। মাথা নত করে নেয়। রাগে চোয়াল শক্ত হয়ে যায় আফরার। মেয়েটাকে কতবার বলেছে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ না করতে, অথচ মেয়েটা কি করছে? রাগ প্রকাশ করতে না পেরে আফরার লাথি বসায় মীরার কোমরে। ঠাস করে নিচে পড়ে যায় মীরা। আহাম্মকের মতো নিজেকে দেখে যখন বুঝতে পারে কি হয়েছে, ততক্ষণে আফরা ওয়াশরুমে ঢুকে পড়েছে। রাগে বিড়বিড় করে কোমর ধরে উঠে দাঁড়ায় সে। এইটুকু ব্যথায় কিছু না হলেও চরম অপমানিত হয়েছে সে। শোধ না তোলা পর্যন্ত ক্ষান্ত হবে না। দরজা খুলে বেরিয়ে যায়। পাশের ঘরটাই নাদিয়ার। কয়েকবার নক করেও সাড়া পায় না। নিচে চলে যায় এক্সট্রা চাবির জন্য। হাই তুলে হাত প্রসারিত করে আরামোরা ভাঙে সে। পরনে ঢিলা ট্রাউজার টি শার্ট। এলোমেলো চুলেই সে আনকমফোর্ট ফিল করে না। এই যুগ সবই স্টাইল। ম্যানেজার ভোরেই বসে পড়ে নিজ জায়গায়। মীরাকে দেখে আর চোখে তাকালো সে। আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল। কারণ ছাড়া তাকে কিছু মেয়েদের ইফটিজিংয়ের শিকার হতে হয়। কারণ ছাড়া বললে ভুল হবে, বেশ সুদর্শন যুবক হওয়ায় এমনটা ফেস করতে হয়। তবে সে হয়তো ভুলে গেছে সব মেয়ে এমন নয়। ম্যানেজারের এমন ব্যবহার দেখে ভ্রু কুচকালো মীরা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমাকে দেখতে পেয়েছেন? ছেলেটি থতমত খেয়ে যায়। হাতের কলম ডায়েরির ওপর রেখে আমতা আমতা করে বলল, জি। তাহলে না দেখার ভান করে বসে আছেন কেন? দরকার ছাড়া আপনাকে দর্শন দিতে এসেছি, নাকি আপনি ভাবছেন খানিক সুন্দর বলে অন্যান্য মেয়েদের মতো আমিও আপনার ফোন নাম্বার চাইতে চলে এসেছি? কাল রাতে এই লোকের কষ্টের মুহূর্তগুলো মীরার চোখে পড়েছে। একটা গ্যাংয়ের মেয়েগুলো হয়তো মজা করে ম্যানেজারের পিছু পিছু ঘুরছিল। ম্যানেজার চোরা চোখে চারপাশ দেখে। নেই, কেউ নেই। বিনীত সুরে বলে ওঠে, আই এম সরি ম্যাম, আমি ভেবেছিলাম। যাই হোক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কথা পেঁচায় না মীরা। নাদিয়া রুমের চাবিটা নিয়ে হাঁটা ধরে। চারপাশ দেখলে হয়তো কিছুটা বিব্রত হতো সে। কামিনী বেগম অবাক চোখে মীরার যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
মেয়েগুলো যে এই রিসর্টে উঠেছে সে ভাবতেও পারেনি। খুশিতে আটখানা হয়ে ছেলের দিকে তাকালো সে। আফিফের এদিকে মন নেই, সে কথাগুলো শুনলেও না শোনার ভান করেই অদূরে তাকিয়ে আছে। হতাশ নিঃশ্বাস ফেললেন কামিনী বেগম। ছেলেটার বিয়ে প্রেম কী সমস্যা সেটাই তিনি বুঝতে পারেন না। বিরক্তির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে হনহন করে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। আফিফ বুঝেও ভাবলেশ, কিছুক্ষণ থেকে নিজেও চলে গেল। দরজা খুলে ঘরে ঢুকছে মীরা। ভেতরে যেতেই কপালে বড়সড় ভাঁজ পড়ে তার। এলোমেলো ঘর, চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো। মদের খালি বোতল 3টে পড়ে আছে ফ্লোরে। বিছানার এক কোণে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নাদিয়া। পাজোড়া মাটিতে এসে ঠেকেছে। ভাঙাচোরা জিনিস ডিঙিয়ে নাদিয়ার পাশে বসে মীরা। চুলগুলো এলোমেলো, মুখের ওপর বিচরণ করছে। হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিয়ে আস্তে আস্তে বলে ওঠে, কষ্ট হচ্ছে নাদু, খুব কষ্ট হচ্ছে। যেন আমারও কষ্ট হয়, ঠিক বুকের বাম পাশটা অনবরত আত্মচিৎকারে ফেটে পড়ে, দগ্ধ হয়। কিন্তু আমি মারা যাইনি। তুমি কেন মারা যাচ্ছ? এটা ঠিক না। আমাদের আরো কতদিন একসাথে বাঁচার কথা। ক্ষীণ শব্দে হাসে মীরা। নাদিয়ার গালে হাত রেখে ডাকে। কয়েকবার ক্রমান্বয়ে ডাকার পর পিটপিট করে চোখ খোলে নাদিয়া। মীরাকে নিজের ঘরে দেখে খানিক অবাকও হয়, মাথা ধরে উঠে বসে। কিছু মুহূর্ত চুপ থেকে মীরাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে? তোমার ভাইয়া ফোন দিয়েছিল, ব্যাক করো ফাস্ট। ঘুরতে এসেছো ভুলে গেছো? মতলামি এখানেও ছাড়ছো না। মাঝে মাঝে মদের উপরেই আমার মায়া হয়। মদ নিয়ে কটূক্তি একমাত্র আয়েশের মুখে সহ্য করতে পারে নাদিয়া। মীরার কথাগুলো কাঁটার মতো মস্তিষ্কে বিচ্ছে যেন। চেঁচিয়ে কিছু বলবে তার আগেই মীরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার উপর চেঁচাবে না। ওয়াশরুম থেকে মানুষ হয়ে এসে ভাইকে ফোন দাও। দেখা যাবে ফোন না ধরার অপরাধে এখনই এসে তোমার গলা চেপে ধরলো। মুচকি হেসে বেরিয়ে যায় মীরা। নাদিয়া আর ভাবে না, ভুল বলেনি। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে ফোন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে বিছানার এক কোণে ফ্লোরে পড়ে থাকতে দেখে। রাগে ভাঙচুর করেছে সে। খেয়াল ছিল না। আদিলের ফোন দেখে 22টা মিসড কল দেখে চোখ ছানা বড়া হয়ে যায় তার। বড়সড় ঢোক গিলে কল ব্যাক করে। রিং হওয়ার আগেই যেন ধরে নিত। এমনভাবেই ফোন রিসিভ করে আদিল। অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চায় না। গম্ভীর কণ্ঠে আদেশ করে, নীলাচল আছো? আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। নীলাচলের বাইরে দিকে এক পাও বাড়াবে না, আমার অর্ডার। জেদ ধরে ধানচের দিকে পা বাড়ালে নিজ হাতে তোমার পা কাটবো আমি। সেনানিবাসে বসে আছেন নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে কিছু একটা ভাবছেন। সামনে এলোমেলো হয়ে পড়ে আছে কতগুলো ফাইল, কতগুলো ছবি। এতক্ষণ এগুলোই মনোযোগ সহকারে দেখছিলেন। রহস্যের মাঝপথে থেমে যাচ্ছেন বারংবার। না সামনে এগোতে পারছেন, না পিছিয়ে আসতে পারছেন। ফুস করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ান তিনি। চায়ের প্রয়োজন বোধ করছেন খুব করে। কয়েক পা এগিয়ে উত্তর দিকের জানালাটা খুলে দিতেই সাঁই সাঁই করে উত্তরে হাওয়া ঢুকে এলো। নাকে মুখে বাড়ি খায়, কাগজগুলোকে উড়িয়ে দেওয়ার বাহানায় নাচিয়ে তোলে। হাওয়ার বেগ পর্যাপ্ত নয় বলেই হয়তো রক্ষা আবার ফিরে এসে চেয়ারে বসেন তিনি। ইতিমধ্যে চায়ের অর্ডার দিয়েছেন, এলো বলে। চিন্তিত দৃষ্টি মেলে একটি ফটো হাতে তুলে নেন। ছেলে মেয়ে দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি। দুজনার ঠোঁটের ভাঁজেই হাসি। হয়তো প্রথম দেখায় যে কেউই বলে দেবে নাইস কাপল। কিন্তু নুরুল আলম সিদ্দিকী বলতে পারছেন না। খটকা লাগছে ভীষণ। গম্ভীর চিন্তায় ফাটল ধরল কারো অনুমতির শব্দে। চা নিয়ে এসেছে। চিন্তিত মুখে নিয়ে চায়ের কাপে চুমুক দেন তিনি। শফিক আলী দাঁড়িয়ে থাকেন, ইতস্তত বোধ করছেন। নুরুল আলম সিদ্দিকী এক পলক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নজর ফিরিয়ে নিলেন। শফিক আলী একটি খাম নুরুল আলম সিদ্দিকীর দিকে বাড়িয়ে দিয়েই বলল, স্যার, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি। কিছুটা বিচক্ষণতা আমার মাঝেও আছে। সাহস করে কিছু বলতে এলাম। দীর্ঘদিন হলেও শফিক আলী ঢাকা নিবাসে আছেন। টুকিটাকি কাজ করে দেন। ছোট্ট এক খুপড়ির মতো বাসা নিয়ে থাকেন। স্ত্রী মারা গেছেন বেশ কয়েকটা বছর হলো। মেয়ে একটা বিয়ে দিয়েছেন। ছেলে চাকরি করে, বউ নিয়ে আলাদা হয়ে গেছে। সংসারের চাপে মেয়েও তেমন খোঁজ খবর নিতে পারে না। নুরুল আলম সিদ্দিকী নিয়ে এসেছিলেন তাকে।
সেই যে প্রথম দিন বলেছিলেন বিশ্বাসের মর্যাদা জীবন দিয়ে হলেও রাখবে, আজ পর্যন্ত চোখ তুলে কথা বলেনি নুরুল আলম সিদ্দিকীর সামনে। তাদের সাথে থাকতে থাকতে নিজের মস্তিষ্ককে চতুর করে নিয়েছেন, সাথে শুদ্ধ ভাষাটাও কি সুন্দর আয়ত্ত করেছেন। শুদ্ধ ভাষার মধ্যে অশুদ্ধ ভাষায় কথা বললে নাকি তার লজ্জা করে। নুরুল আলম সিদ্দিকী ভ্রুকুচকে খামের দিকে তাকিয়েছিলেন। সফিক আলীর কথায় মাথা নেড়ে সায় দিলেন। দরকার ছাড়া খুব একটা কথা বলা পছন্দ করেন না তিনি। সফিক আলী অনুমতি পেয়েই বললেন, 1 সপ্তাহ আগের কথা স্যার। বাড়িতে ফিরছিলাম আমি সন্ধ্যাবেলা। একটা মেয়ে সামনে দাঁড়িয়ে এই খামটা দিল আর বলল এই খাম কোনো বড় অফিসারের হাতে দিতে। প্রথমে রাজি হইনি আমি। মেয়েটি তখন এমনভাবে বলল আপনাদের সাহায্য হতে পারে। আমি আর না করতে পারিনি। পরের দিন এসে আপনাকে না পেয়ে ছোট স্যারকে দিয়েছিলাম। 3 দিন পর খামটা ফেরত দিয়ে বলল কথাটা যেন কেউ না জানতে পারে। খামটা পুড়িয়ে ফেলতে আমার আর মনে ছিল না। তারপরেই দেখি ছোট স্যার ছুটিতে চলে গেল আর আপনি সবসময় চিন্তিত মুখে থাকেন, তাই ভাবলাম খামটা আপনাকে দেখাই। মনের ভেতর যেন গরম হাওয়া বয়ে গেল। খামটা একটানে নিজের হাতের মুঠোয় নেওয়ার ইচ্ছে থাকলেও তেমন কিছুই করলেন না নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে অবাকতাও ফুটল না। ধীরে সুস্থেই নিজের হাতে নিলেন। সফিক আলী অনুমতি নিয়ে চলে গেলেন। নুরুল আলম সিদ্দিকী খামটা খুললেন যত্ন নিয়ে। পরিষ্কার হাতের গুটি গুটি অক্ষরে লেখা, শ্রদ্ধেয় লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী। অবাক হচ্ছেন না? দিতে বললাম সৎ কোনো অফিসারকে, অথচ লিখছি আপনাকে। সিক্রেট নয় বিষয়টা, তবুও খোলাসা করছি না, কুশলেও যাচ্ছি না। এইসব আমার সাথে যায় না। আসি মূল কথায়। জেলাটা বান্দরবান, নান্দনিক সৌন্দর্যে ঘেরা শহর। যেদিকে চোখ যায় মুগ্ধতা ঘিরে ধরে। কিন্তু রাত, অন্ধকারে বিশাল পাহাড়গুলো যে দানবের আকৃতি ধারণ করে, আড়াল করে নেয় মানুষ খেকো দৈত্যদের। ভাজে ভাজে রহস্য রেখে দিনের আলোয় ছড়িয়ে দেয় রূপের বাহার। রহস্য ভেদ করতে যে আপনাকে দরকার। শুনেছি বান্দরবান শহরের প্রতি আপনার দুর্বলতা প্রকট। আপনার অপেক্ষায় রইলাম। আমাকে খোঁজ করে লাভ নেই, কোথাও হাতড়ে আমাকে পাবেন না। আপনার ক্ষমতা বিশাল থাকলেও অন্ধকারে মিশে থাকার রহস্যময়ীকে চিনতে পারবেন না। অযথা সময় নষ্ট। শুভকামনা রইল সিক্রেট অপারেশনের জন্য। স্বাগতম পুরনো সেই রহস্যের শহরে। আমি বহুরূপী ধোঁয়া, কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা তীর্যক রশ্মি, অন্ধকারে মিশে থাকা নিশাচর। পরপর 3 বার চিরকুটটি পড়লেন নুরুল আলম সিদ্দিকী। ঘামছেন তিনি। মস্তিষ্কের মধ্যে কিলবিল করছে বহু পুরনো দাগ কাটা অনুভূতি। ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন। শুধুমাত্র সন্দেহের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢের বুঝেছেন তার কাছে থাকা পুরানো কিছু ফাইলে কিছুই প্রমাণ করবে না। লাগবে উপযুক্ত প্রমাণ, সাক্ষী। এখন মনে হচ্ছে তার ধারণার বাইরে রহস্যের খেলা চলছে, যেখানে চরিত্রের শেষ নেই, সবগুলোই উরুদ হওয়ার মতন। কিছুটা সময় নিয়ে বসে থাকেন নুরুল আলম সিদ্দিকী। টেবিলের ওপর রাখা পানির গ্লাস তুলে নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করেন। পকেট থেকে নিজের সিক্রেট ফোন বের করে ঝটপট ফোন লাগালেন। রিসিভ হতেই আদেশ কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী স্পিকিং। টিম 1 শুনতে পাচ্ছেন? টিম 2 শুনতে পাচ্ছেন? টিম 3 শুনতে পাচ্ছেন? নুরুল আলম সিদ্দিকী বলছি। সিক্রেট মিশন এখানেই সমাপ্তি। ফিরে আসুন নিজেদের স্থানে। শুনতে পাচ্ছেন? ইমিডিয়েট সেনানিবাসে ফিরে আসুন। যন্ত্র মানবের মতোই কথাগুলো বললেন নুরুল আলম সিদ্দিকী। নেটওয়ার্ক আপ ডাউন করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সমস্যারের আওয়াজ ভেসে আসলো। ফিরে আসছে তারা। নুরুল আলম সিদ্দিকী ফোন কেটে নির্জীব হয়ে বসে পড়েন। অসুস্থ মন হয়ে উঠছে উতলা। কুল কোথায় এই রহস্যের? আর কত হারাবে সে? হারানোর বলতে আছেই তো 2টো মানুষ। তারাই যে এখন রহস্যের বেড়াজালে আবদ্ধ। ফিরবে তো তার কাছে একদম সহি সালামতে। আরও কিছুটা সময় ভেবে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিলেন। ছেলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফোন দিলেন ছেলের ফোনে। পাহাড়ের ভাঁজের মধ্যেই নীলাচলে রয়েছে একাধিক সৌন্দর্য। পর্যটকদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাচের টাওয়ার, দৃষ্টিনন্দন সিঁড়ি, গোলঘর এবং চাইনিজ রেস্টুরেন্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের বিপরীতে এখানে সৃষ্টি হয়েছে পাহাড়ি সমুদ্রের। যেদিকে চোখ যায় পাহাড় আর পাহাড়।
পাহাড়ের এই সমুদ্র প্রকৃতিপ্রেমী মানুষের মনকে হার মানাতে বাধ্য, কঠোর হৃদয়কেও মুগ্ধ হতে বাধ্য করেছে চোখ মেলে দেখতে। কাঁচের টাওয়ার দেখতে এসেছে আফিফরা। কামিনী বেগম ভীতু চোখে দেখছেন, ভয় করছে কাঁচ ফেটে না পড়ে যান তিনি। কাঁচগুলো উন্নত, দৌড়ালেও ভাঙবে না। বারংবার বুঝিয়েও আফিফের কোনো লোভ পায়নি, তাই আশা ছেড়ে ওপরে ওঠার চিন্তা বাদ দিয়েছে। নিচ থেকেই ক্যাপচার নিচ্ছিল সে। পকেটে থাকা ফোন বেজে ওঠে। দরকারি ফোন সে খুব করে বুঝতে পারে, হয়তো ফোন কে দিয়েছে সেটাও বুঝে ফেলেছে। বিরক্ত হয় খুব, বলেছিল একা থাকতে চায়। বিরক্তি নিয়েই ফোন রিসিভ করে। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বলে ওঠেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী বলছি। আফিফ মুন্তাসির শুনতে পাচ্ছেন আপনি? কপালে বড় সড়ো ভাঁজ পড়ে আফিফের। ফর্মাল কথাবার্তা মানে আব্বু হিসেবে নয়, লোকটা অফিসার হিসেবে ফোন দিয়েছে। কর্মকে সম্মান দিয়ে নিজেও বলল, আফিফ মুন্তাসির স্পিকিং স্যার। আমরা খুবই দুঃখিত, আপনার 3 মাসের ছুটি আপিল গ্রহণ হয়েও বর্তমানে নাকচ করা হচ্ছে। ইমিডিয়েট আপনাকে ডিউটিতে ফিরতে হবে। মুহূর্তেই আফিফের চেহারায় রং পাল্টে যায়। বিরক্তির বদলে একরাশ রাগ এসে হানা দেয়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি কেন মানবো তা? কাজে জয়েন হওয়ার পর একবারও ছুটি নেইনি। সরকার যদি আমাকে আমার প্রাপ্য ছুটি দিতে গড়িমসি করে, আমি সরকারকে কেন আনবো? ঠিক সময়ে অব্যাহতির আবেদন পৌঁছে যাবে। পাশেই দাঁড়ানো কামিনী বেগম ভীষণ চমকালেন। ছেলের মুখে এইসব শুনছেন তার বিশ্বাস হচ্ছে না। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী নিস্তব্ধ হাসলেন। ছেলের তেজ তার বরাবরই পছন্দের। এই যে প্রচণ্ড রাগেও নিজেকে কেমন শান্ত করে রেখেছে। নুরুল আলম সিদ্দিকী বললেন, আপনাকে ছুটি দেওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছিল যখন তখন মেইল যেতে পারে। আপনি একজন সুযোগ্য অফিসার হয়েও এমন কথা বলছেন। বর্তমানে আমরা আপনার ছুটি নেওয়ার পেছনে কারণ উদ্ঘাটন করতে পেরেছি। তার জন্য সরকার আপনাকে সম্মান জানিয়ে ছুটির আবেদন ক্যান্সেল করে সিক্রেট মিশনে পুরোপুরি কনসেন্ট্রেট করতে বলেছে। তার একমাত্র কারণ আপনার মা, যার লাইফ রিস্ক থাকতে পারে। আপনি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। যে কোনো প্রয়োজনে ফোন দেবেন, টিম আপনার জন্য রেডি। আফিফ শান্ত হলো। বাবা যে তার সাথে চরম লেভেলের নাটক করছে ধরতে পেরে বলল, তা লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী নিজের পার্সোনাল ফোন দিয়ে সরকারের গুণগান করছে কেন বুঝতে পারলাম না। সরকার কি এর জন্য আপনাকে পদবি বেশি দিবে নাকি? নুরুল আলম সিদ্দিকী জিভেতে কামড় বসালেন। কটমট করে নিজের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে বললেন, এখন মনে হচ্ছে তোমাকে আমার মতো বানিয়ে আমি চরম ভুল করেছি। হো হো করে হেসে দেয় আফিফ। গর্ব হচ্ছে নুরুল আলম সিদ্দিকীর। তার শিক্ষা তার ছেলে ঠিক সময়ে ঠিক কাজে খাটাচ্ছে। এর থেকে পরম পাওয়ার কি হতে পারে? আফিফ হাসতে হাসতে বলল, ধরতে যখন পেরেছো, আশা রাখছি বাধা দিবে না। তোমার বউকে খুব শীঘ্রই তোমার কাছে পাঠিয়ে দিব। বউয়ের চিন্তাতেই তো ঘুম হারাম। নুরুল আলম সিদ্দিকী লজ্জা পেলেন না। ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার। কত কথা হয়, নিজেও রসিকতা করে বললেন, বিয়ে করো, তখন তুমিও বউ ছাড়া কিছুই বুঝবে না। ডিউটিতে মন বসবে না, মিশনে যেতে ইচ্ছে করবে না। কথাটা শুনেই আফিফ সিরিয়াস হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তার জন্যই আমার জীবনে আম্মু ব্যতীত আর কোনো মেয়ের স্থান হবে না। রাখছি। নাদিয়ার জন্য অপেক্ষা করছিল আফরা, মীরা। খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে হয়তো রাগটাও মাথাচাড়া দিয়ে উঠবে। নাদিয়া এলো মিনিট 3 পর। মুখ গোমরা, সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভাইয়ের হুমকি, মনের উচাটন, ভালোবাসা থেকে পাওয়া আঘাত কিছুটা সময়ের মধ্যে বিধ্বস্ত করে তুলেছে তাকে। খানিকক্ষণের জন্য মনে হয়েছিল মরে যাবে। পরে যখন ভাবল সে মরে গেলে আহিসকে পাবে না তো, তাহলে মরবে কেন? নিঃশ্বাস নিয়েই না হয় বিশ্বাস নিয়ে খেলবে। তার যে দৃঢ় বিশ্বাস আহিসও একদিন তাকে ভালোবাসবে। ভাবনায় নিমজ্জিত থেকে আফরার পাশে এসে দাঁড়ায় নাদিয়া। মীরা বিরক্ত দৃষ্টি ফেলে এগিয়ে যায়। আফরা কিছুক্ষণ নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, What happened? নাদিয়া চোখ তুলে দেখলো আফরাকে। নরম সুরে বলল, এসেছিলাম একদিনের জন্য। আমরা যদি আরও কটা দিন ঘুরে ফিরে কাটিয়ে দিই, তোমাদের প্রবলেম হবে? পেছন ফিরল মীরা, মুখে বাঁকা হাসি। আফরা কিছু বলার আগে বলল, কিসের প্রবলেম? আমি তো এটাই বলতে চেয়েছি, ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আগে কিছুদিন না হয় পাহাড়ের ভাঁজে ভাঁজে রহস্য খুঁজি।
মীরার কথার অর্থ নাদিয়ার বোধগম্য হলো না। আফরা মুচকি হাসল। মেয়ের প্রেমে পড়ে মস্তিষ্ক বিকল হয়ে গিয়েছে, উন্মাদের মতন আচরণ করছে। অন্য সময় হলে মেয়েটা পাহাড়ের রহস্য খোঁজার কারণ জিজ্ঞেস করত। এখন যে মনে আহিস ঘোরে, এগিয়ে এসে মীরার পাশে দাঁড়িয়ে বলল, প্রেমে পড়ার ভুল দেখতে পাচ্ছিস? এই জন্যই হয়তো প্রেমে আমার অ্যালার্জি। তুই কেন ভুল করছিস? মীরা কিছুটা চমকালেও হাসল। আফরার চোখে চোখ রেখে বলল, আমার প্রেমে শুধু মধু নয়, বিষ রয়েছে, কলার্থকরণের অযোগ্য। নীলাচল থেকে খোলা চোখে দেখা যায় চট্টগ্রামের কর্ণফুলী নদী। রাতের বেলা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজগুলোকে মনে হয় এক একটি গ্রহ নক্ষত্র। ভূমি থেকে আকাশের তারাকে যেই রূপে দেখা যায়, চাঁদকে ঘিরে তাদের অবস্থান। কর্ণফুলীতে অবস্থানরত জাহাজগুলো রাতের বেলা নীলাচল থেকে তেমনি মনে হয়। শত হাজার ফুট দূরে থেকেও জমিনে ক্ষুদ্র তারার দেখা মেলে। কি অপরূপ তাহার দৃশ্যপট! দিন আর রাতের এই বৈশিষ্ট্যের জন্যই নীলাচল পর্যটকদের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠেছে। থানচির পথে রওনা হওয়ার কথা থাকলেও মনিরার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নীলাচলেই থেকে গেল আহিস। মেয়েটা যখন বলল, এই রাতটা থেকে যাই না, আহিস না করতেও যেন যুদ্ধে নেমেছিল। পরিশেষে সুন্দরী রমণীর কাছে গৌহারান হেরে সমস্ত ইচ্ছেকে প্রাধান্য দিতে হয়েছে। মেয়েটার প্রতি আলাদা এক মায়া খুঁজে পায় সে, কিন্তু সেটা যে ভালোবাসা নয় তা ঢের বুঝতে পারে। তার মনে যে অন্য কারোর বসবাস, কেউ একদম ঝুঁকে বসে আছে। এতটা বছর পার হয়ে গেল, তবু রয়েই গেছে। মিহির হাত ধরে কর্ণফুলী নামক চাঁদকে ঘিরে তারারূপী জাহাজের খেলা দেখছে আহিস। শাশুড়ি বৌমা কিছুটা দূরে নিরিবিলি সময় কাটাচ্ছে। মিহি একটু পরপর এটা ওটা দেখে নিচ্ছে আর প্রশ্ন করছে। আহিস হাসি মুখে সব প্রশ্নের জবাব দিচ্ছে। পকেটের ফোন বেজে চলেছে। আহিস ফোন বের করে নাম্বারটা দেখে নিল। মুহূর্তেই তার চোখে মুখে দুশ্চিন্তার গাঢ় ছাপ ফুটে উঠল। এক পলক মিহিকে দেখে নিয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে চাপা স্বর ভেসে আসলো, এই বাড়ির মানুষগুলো খুব অদ্ভুত আঙ্কেল। বিরক্তির শ্বাস ফেলল আহিস। আঙ্কেল তাকে দেখে আঙ্কেল মনে হয়, দাঁতে দাঁত চেপে বলল, তোকে যে বলছিলাম ধরে রাখবি না, আবার তুই আঙ্কেল ডাকিস। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। অবাধ্য বেয়াদব। অবাধ্য বেয়াদব? বেয়াদব তো অবাধ্য হবেই, সেটা আবার নাম দাগি বলতে হয়? অপর পাশ থেকে রাগের সুরে বলল, বেয়াদব নিশ্চয়ই বাধ্য হবে না। বয়স কত তোমার? আমি তোমার থেকে কত ছোট জানো? চুপচাপ আমার কথা শোনো, বেশি সময় আমার হাতে নেই। মিসেস নুরি চলে আসবে। আহিস চুপ রইল বাকি কথা শোনার আশায়। অপর পাশ থেকে আসমানি বলে উঠল, আমার মনে হচ্ছে মিসেস নুরি নির্দোষ। সে শুধুমাত্র অনল মাহমুদের হাতের খেলনা। যেভাবে খেলছে সে সেভাবেই ঘুরছে। এই যে এত ভালোবাসা দেখায় দুজন, অনল মাহমুদের চোখে আমি কোনো ভালোবাসাই দেখিনি। বদমাইশ শাড়ি ভেদ করে ফর্সা পেটে নজর দিতে ভোলে না। হাত মুঠো করে নিল আহিস। মেয়ের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। রাগে কণ্ঠে কিছু বলবে তার আগেই আসমানি বলল, দেখো, বয়সে আমি তোমার ছোট হলেও সম্পর্কে আমি তোমার বড়। সেটা হোক মিথ্যা, সম্মান দিয়ে কথা বলবে। আর এটা বলো না এত ছোট বয়সে ভালোবাসা বুঝি না। আমি যে পরিস্থিতির মাঝে এসেছি, বাস্তবতার চরম দিকগুলো সবই আমার নখদর্পণে। আহিসের রাগ কমে এলো। ভুল বলেনি মেয়েটা। যদি নাই বুঝতো আদিল মাহমুদকে বোকা বানিয়ে তারই বোনকে ভুলিয়ে বালিয়ে মাহমুদ বাড়িতে ঢুকতে পারতো না। আর না পারতো বাড়ির ছোট ছেলের খোঁজ করতে, না পারতো পাগলটাকে বসে আনতে। আহিস নাটকীয় ভঙ্গিমায় বলল, জি জানাবা। এখন কিসের জন্য ফোনটা দেওয়া হয়েছে যদি একটু বলতেন। ঢং করো না। শোনো, তুমি ইমিডিয়েট অনিককে এই বাড়ি থেকে বের করো, না হয় ছেলেটাকে বাঁচানো যাবে না। অনল মাহমুদ প্রতিদিন রাতে কিসের ইঞ্জেকশন দেয়? অনিক নাকি কোথায় চলে যায় নিজেই বুঝতে পারে না। ও নিজের মুখে আমাকে বলেছে মিসেস নুরিকে আমি ছেলের জন্য লুকিয়ে কাঁদতে দেখেছি। ভেজাল ছিল না তার চোখে, সত্যিকারের ভালোবাসা দেখেছি অনিকের জন্য। তবে আমি এটাই বুঝতে পারছি না সে চুপচাপ কেন সহ্য করছে, কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভীষণ অবাক হয় আহিস। মেয়ে কি বলছে এইসব? তার জানার বাইরে আরও কিছু আছে নাকি? অপর পাশ থেকে আসমানি তাড়া দিচ্ছে। আহিস ঝটপট বলে ওঠে,
মধ্যবয়স্ক দারোয়ানটা আমার লোক, লুকিয়ে কথা বলে নিবি তার সাথে। অনেককে বাড়ি থেকে বের করে সেফ জায়গায় রেখে আসার দায়িত্ব তার, তবে নিজেকে বাঁচানোর দায়িত্ব তোর নিজেরই। সাবধানে রাখিস, খুব তাড়াতাড়ি তোকে আমার কাছে নিয়ে আসবো।